পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। বেশ খানিকটা বেলা পড়েছে। আহা চাঁদি ফাটা বিভাসুর একই তেজস্ক্রিয় রূপ যেন দেহ থেকে নোনাক্ত সে জল বের করিয়েই ছাড়ে। বর্তমানে যা পরিস্থিতি, দিনে রোদ রাতে ঠান্ডা, এভাবেই চলছে জনজীবন। মধ্যাহ্ন স্কুলের বারান্দায় ছাত্রছাত্রীদের আনাগোনা বেড়েই চলল। কয়েকজন ছাত্রকে আবার কলেজ মাঠে ফুটবল খেলতে দেখা গেল। স্কুলের পেছন ঠিক হাতের বাম পাশে একটি চায়ের টং ঘর। দল বেঁধে কয়েক সংখ্যক ছেলেপুলে হুমড়ে খেয়ে পড়ে সেইখানে বসে সিগারেট টানছে। নাক মুখ দিয়ে তারা স্বাচ্ছন্দ্যে নিকোটিনের ধোঁয়া ওড়ায়। অথচ এরা এখনো মেট্রিক দেয়নি, তার আগেই সভ্যতা হারিয়ে নেশাখোরে পরিণত হতে হলো ওদের। অতিক্রম করে পাখি শাসা করে মুরুত বেগে হেঁটে চলল। চলন্ত রাস্তায় এত এত পরিচিত মানুষের ভিড়ে স্ব ভাবনায় ডুবেছে মস্তিষ্ক ফাঁকা ফাঁকা। মুখটা শুকনো, নাকের ডগা ঈর্ষ ঘামার্ত, দেহটা নির্তিশয়। হাঁটার ভাব ভঙ্গিমা যথেষ্ট এলোমেলো অগোছালো। পাংশুটে ও ফ্যাকাশে তার মুখভঙ্গিমা। হন্তদন্ত হয়ে নিখিল ভাইদের ঘরে ঢুকে পড়ল। এই অনতি মুহূর্তের ঘরে কেউই নেই। এই সুযোগ নিকুট বিক্ষুব্ধ মেজাজে ব্যাগটা অদূরে ছুঁড়ে মারে। জুতা দুটো পাশে রেখে দেয়। হিজাবটা টেবিলের উপর একেবারে নিক্ষিপ্ত। কোমরে ক্রস বেল্ট টেনে টুনে চুলগুলি শক্ত হাতে খামচে ধরে। অতঃপর ধরে হু হু করে কেঁদে উঠল। চোখ দুটি নোনা ধারা অশ্রু জলে ভেজা। এতটা অপমানিত সে কখনো হয়নি। বারংবার ওই দৃশ্য চোখের সামনে ভাসে। মিথ্যা অপবাদে তাকে চোর হতে হয়েছে, অথচ সে চুরি অবধি করেনি। জানি না ওদের টাকা কি করে ওর ব্যাগের মধ্যে আসলো। লজ্জা ঘৃণা স্কুল থেকে নিখিল ভাইদের বাড়ি চলে এলো। এটাই একমাত্র জায়গা যেখানে মন খুলে অনায়াসে কাঁদা যাবে। কেউ কৈফিয়ত চাইবে না, নির্ণীত করতে আসবে না, বলতে হবে না ঘটনার নির্মম সারাংশ। নিষ্ঠুর সংলাপ বলি। বাড়িতে এখন কেউ নেই, কেবলমাত্র সে ছাড়া। কাঁদতে কাঁদতে এক প্রকার হেঁচকি উঠেই গেল। সর্দি ছুঁড়ে মারে দরজার দিকে, নাক টানে, হাতের উল্টো পিঠ দিয়ে ভেজা গালটা মুছল। ততক্ষণে শ্যামবর্ণ মুখটা লালচে হয়ে এসেছে, চোখগুলি ফুলে একাকার। স্বল্প সময়ের মধ্যে চোখের কার্নিশ লাল হয়ে এসেছে। ক্রমে ক্রমে তার দেহটা ক্রন্দন হ্রদে ঝাঁকি মেরে ওঠে। এমন ফ্যাসফ্যাসে কান্নার সুরে বিরক্ত হলো গুরুগম্ভীর লোকটা। মুখ থেকে নকশি কাঁথাটা সরিয়ে চট করে মাথা চেপে উঠে বসেন। মোটা জোর ভ্রুদয় ইচ্ছে কুচকানো, মাথার ভিতর এক প্রকার ভোগ যন্ত্রণা করছে। কাঁচা তন্দ্রা ছুটলে এমন হওয়াটাই স্বাভাবিক। গতকাল রাতে ট্রি হোমে যাওয়া হয়নি নিখিলদের সঙ্গে। সারা রাত আড্ডা দিয়ে সকাল 8টা কি 9টা হবে তখনই ঘুমিয়েছেন। বেশি জোর হলে 3 থেকে 4 ঘন্টা হবে। কপালদয়ে 3টি ভাঁজ রেখা ওনার পরে। মাথা তখনও ভোঁ করে ঘুরছে, এক প্রকার যাকে বলে ভোতা যন্ত্রণাময়। চোখ দুটিও ফোলা। পূর্ণ দৃষ্টি মেলে পাখির দিকে একবার তাকালেন। কিশোরীর বিধ্বস্ত মুখটি ওর অক্ষিতে দৃশ্যমান হয়। লম্বা আলসেমি দিয়ে উঠে দাঁড়ান। হামি দিতে দিতে সুধান, এই মধ্য দুপুরে কার শোকে কাঁদছিস রে তুই? আমি তো এখনো মরিনি, বেঁচে আছি। তুইও বিধবা হোসনি, তাহলে কাদার মানেটা কি? পাখি আচমকা থমকালো, ভরকালো, বিস্ময় নেত্রে কিঞ্চিত অবাকৃত হয়। ভালো করে ঝাপসা ঝাপসা চোখে ওনার গাম্ভীর্য মুখখানা দেখতে চেষ্টা করে। উল্টো দৃষ্টি ঘোলাটে হয়ে আসে। ওনাকে আবছা আবছা করে চোখে দেখা যায়। উনি ফের বলেন, কার সঙ্গে ঝগড়াঝাটি বাঁধিয়ে আসলি? চোখের পানির ঠেলায় সামনের জনেরই দেখি না, আবার ঝগড়া করমু। মুখে কিছু বলে না, চুপচাপ হাত কচলায়। তবে সবচেয়ে আশ্চর্যজনক লাগে যেটা, উনি কি এই ঘরে ছিল? কই, ও তো তখন দেখেনি, না খেয়াল করেনি। ততক্ষণই লোকটা এসে ওর সামনে বসে পড়ল। থুতনিটা উঁচু করে চোখের কোণ থেকে এক ফোঁটা পানি তর্জনী আঙুলের মাথায় উঠায়। সেটার দিকে বিজ্ঞ লোকের মতো নিখুঁত চোখে কতক্ষণ চেয়েছে, কিঞ্চিত ভাবুককে বসে। পাখি বজ্র অবাক হয়, সঙ্গে কৌতূহল বিশিষ্ট। উনি আবার চোখের পানির ভেতর কি এমন অন্বেষণ করে পেল ও বুঝল না। সেটাকে বিজ্ঞানীদের মতন রিচার্জ করতে উঠে বসে পড়লো নাকি? প্রচুর রাগ হলো। তখন কেন ও বুঝলো না লোকটা এ ঘরে আছে।
সে জুতা পরে হনহনিয়ে হেঁটে যাচ্ছিল। লোকটা পিছু থেকে গলা ছেড়ে হাঁকটাকে। সুইট পটেটো। পাখি চলতি পথে মধ্যেই আকস্মাত থেমে পড়ে, ঘাড় ঘুরিয়ে বলে, ব্যাগটা রেখে যাচ্ছিস কেন? তোর বর এসে দিয়ে যাবে বলে? হাজারা কথা বলবেন না। কাঁচা মরিচের মতো ছিটছিস কেন? সমস্যা কি? স্কুলে কারোর সঙ্গে মারামারি বাঁধিয়ে আসছিস নাকি? আপনাকে বলবো কেন? ঠিক আছে, যা। পাখি আশ্চর্য হয়। লোকটা ওকে অতিক্রম করে ঠাস করে মুখের উপর দরজা আটকে দেয়। ওর অবাকতা বিস্ময়কতার ঘোর তখনও কাটে না। একসময় ভ্রম কেটে বাস্তবে ফিরে। লোকটার কি হয়েছে? এত সহজে মেনে নিল? কোনো প্রকার আপোষ চেরা করলো না, থমকালো না পর্যন্ত। ঘোর বিরক্ততা দেখালো না নিশ্চয়ই? তলে তলে গভীর ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। 8-5 ভাবলো না, অত শত ভেবে লাভ নেই। দ্রুত বাড়ির পথ ধরে। তখন বিকেল, আসরের ওয়াক্ত হবে। সূর্য পশ্চিম প্রান্তে হেরে গেছে। স্বাধীনকে দেখা গেল ওর নিকটে গিয়ে বসতে। পাখি কবুতরকে খাবার দিচ্ছিল। ওর গা ঘেঁষে গিয়ে বলল, গোলালো। পাখির আগে হিসিসি উঠে চোখ গরম করে। সকলে পেয়েছেটা কি যে যার মতন ডাকা শুরু করে দিয়েছে? এত সুন্দর নাম থাকতে কেউ সুইট পটেটো, কেউ গোলালু বলে ডাকছে। না না, আজ এর সমাধান করতে হবে। এরা দিন দিন লাই পেয়েই মাথায় চড়ে বসে আছে। সে ছাড়বার পাত্রই নয়। অদর কামড়ে ওর নাকের উপর ঘুষি মেরে বসলো। স্বাধীন আর্তনাদ করে উঠল। ও মা রে, হাম্বা হাম্বা করছিস কেন? ধ্যাত তেরি, দিলি তো নাকটা ফাটিয়ে। এত জল্লাদ কেন তুই? হ্যাঁ, পাখি এবার রাখলো না। ওর হাত টেনে সোজা করে চেয়ারে বসালো। কবুতরের সামনে ধান ছিটিয়ে দিয়ে বলে, কি বলতে এসেছিস বলে বিদায় হ। মুডটা তো দিলি নষ্ট করে। ঠিক আছে, মুড ঠিক হলে আবার আসিস। তোর মতন আমার তো সময় নেই। তোকে একটা ভিডিও দেখাতে এসেছে। পাখি এবার সিরিয়াস হয়। চট করে স্বাধীনের পাশে চেয়ারটায় টেনে বসে পড়ল। কৌতূহলী নিয়েই বলে উঠল, কি ভিডিও? আরে ভাই, ধৈর্য ধর, অন্তত ভিডিওটা আসতে দে। ঠিক আছে। স্বাধীন তখন একটি ভিডিও প্লে করে। পাখি সুনিপুণ মনোযোগে দেখতে চেষ্টা করে। দুটি মেয়ে নিখিল ভাইয়ের দোকানে পিলারের সঙ্গে বাঁধা। তাদের ঘিরে আছে শত কয়েক লোক, যারা বিশ্রী ভাষায় গালাগালি করছে। ওদের গায়ে বড় অক্ষরে লেখা, আমরা চোর। এতটুকু দেখে পাখির চেতনা হারার মতন অবস্থা। সে তীব্র গরমে হাঁসফাঁস করে চোখ খিচে ভাবে, ওর সঙ্গে যেটা হয়েছে কেবলমাত্র ও জানে, এছাড়া কারোর জানার কথা নয়। তাহলে উনি জানলো কি করে? ব্যাপারটা হেলায় উড়িয়ে দেওয়ার মতোই নয়, তবে একটু শান্তি লাগছে যে ওরা ওদের পাপের শাস্তিটা অন্ততপক্ষে পেয়েছে। সকালে ও যখন স্কুলে গিয়েছিল, ক্লাসে বসে মেয়ে দুটো ওকে মিথ্যা অপবাদ দিয়ে চোর বানিয়েছিল, অথচ সে কিছুই জানতই না। তার বিনিময়ে একটা চড়ও খেয়েছে। তাই লজ্জায় ঘৃণায় চলে আসা ছাড়া কোনো উপায়ান্তর ছিল না। কেননা নিজেকে নির্দোষ প্রমাণ করার মতন কোনো উপায়ও ছিল না। স্বাধীনকে পাখি শুধয়। ওদের দুটোকে বেঁধে রেখেছে কেন? নিখিল ভাইয়ের দোকানে হিসাব কিনতে গিয়েছিল। কাপড় চুরি করার সময় ধরা খেয়ে বসে। তখন ওদের ভরা বাজারের মধ্যে বেঁধে রাখা হয়। কাজটা নিশ্চয়ই নওয়াব ভাই করেছে, তাই না রে? হ্যাঁ, কিন্তু তুই কি করে জানলি? পাখি কিছুই বলল না, কিংবা প্রত্যুত্তরে জবাব দেওয়ার মতন প্রয়োজনও বোধ করলো না। নীরবে ধানের কৌটা নিয়ে পাশ কাটিয়ে চলে গেল। সংকীর্ণে মনে নির্বিঘ্নে ভাবান্তরে বসে। এত এত পাকনামি তাকে কে করতে বলেছে? হ্যাঁ, অতিরিক্ত বেশি বোঝা ওর পছন্দ নয়, যেটা লোকটা প্রতিনিয়ত করে আসছে। আগামীকাল স্কুল থেকে বাড়ি ফিরছিল। রাস্তার পাশেই মাঠ, খেলার মাঠ। সেখানে নিখিল সহ আরো অনেক ক্রিকেট খেলছে। পাখি গলা উঁচিয়ে ডাকে, নিখিল ভাই, এই যে এখানে আমি, একটু কথা ছিল, শুনবেন? উনি হাতের ইশারায় বুঝালেন 1 মিনিট। পাখি গালে হাত দিয়ে রেঞ্জি গাছের মোটা শিকড়ের উপর বসল। গিয়ে ঠিক 1 মিনিট পর উনি হাঁপাতে হাঁপাতে এলেন। হাঁটু ভেঙে দম ছাড়েন। ওর পাশে চট করে বসে পড়ে। শ্বাস ওনার ওঠানামা করছে। পাখির কাছে আগ বাড়িয়ে জিজ্ঞেস করল, পানি আছে রে? পানি? হ্যাঁ আছে। ব্যাগের চেনটা খুলে নিখিলের হাতে পানির বোতলটা দিতে দিতে শুধু হয়, খবরদার মুখ লাগিয়ে খাবেন না। এটা আমার বোতল, কাউকে দেই না। আপনি আমার প্রাণের ভাই বলে দিয়েছি। তাহাইরার মতন করছিস কেন? এই দেখ, মুখ লাগিয়ে তো খাচ্ছি না। সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি একদম ওনার মতো হয়ে যাচ্ছেন। কার কথা বলছিস? আবার কে? আপনার হিটলার বন্ধু, কথায় কথায় শাসায়, আবার বুলেটের মতন ধমক ছুড়ে।
যেন তার কেনা সম্পত্তি। শেষের বাক্যটি ও বিড়বিড় করে বলল। নিখিল শুনল, তবে প্রত্যুত্তর করে না। সূর্যের কিঞ্চিত রশ্মি এসে ওদের মুখের উপর পড়ল। নিখিল পানির বোতল পাখির দিকে এগিয়ে দেয়। নে, ব্যাগে ভরে রাখ। এখন বল, কি এমন জরুরি প্রয়োজন ছিল যার জন্য খেলার মাঠ থেকে আমাকে ডাকতে হলো? আপনি কি এখন ফ্রি আছেন? সন্দিগ্ধ নজরে একবার পাখির হাসপাস করা মুখটা দেখে, চিন্তিত, চেতনাজনিত মনে ভাবে কিছু একটা। এরপর অধর খুলে সুধান। না, এখন ফ্রি না। জরুরি কিছু বলবি? তেমন জরুরি না, আবার গা ঝেড়ে ফেলে দেওয়ার মতনও না, বড্ড প্রয়োজন। ঠিক আছে, দুপুরের ভাত ঘুম দিয়ে চলে আসিস। আচ্ছা। পাখি উঠে গেল, ব্যাগ কাঁধে ঝুলিয়ে হেঁটে চলল। পথিমধ্যে আমিন ডাক্তার বাড়ির সামনে নওয়াফের সঙ্গে দেখা। হোয়াইট কালারের প্যান্টের সঙ্গে ব্ল্যাক কালারের শার্ট পরিহিত লোকটা শার্টের হাতা ফোল্ড করতে করতে এদিকেই এগিয়ে আসছে। পায়ে সাদা রঙের স্নেকার্স, শার্টের বোতাম পুরোপুরি সবগুলি খোলা। সেই খোলা অংশ দিয়ে অভ্যন্তরে থাকা সাদা রঙের টি শার্টটি বিদ্যমান। বরাবরের মতনই কানে ব্লুটুথ, হাতে দামি আইপ্যাড, বাম হাতটিতে কালো বেল্টের মোবাইল ঘড়ি। নিতান্তই নিখুঁত সৌন্দর্যের সুপুরুষ বটে, তবুও কিশোরী ওনাকে দেখে ভয়ে পচ্চ ভয়, কেননা সুন্দর স্মার্ট পুরুষটাই প্লে বয় টাইপের হয়। লোকটা ওকে এখনো পর্যন্ত দেখিনি, তবে পাখি দূর হতে ওনাকে দেখে ফেলল। কড়া পারফিউমের ঘ্রাণও পাচ্ছে। উনি দেখার আগে ঝটপটে ও একটা বাড়ির মধ্যে ঢুকে পড়ল। সামনে ঘন ঘন সুপারি চারা, ওই লম্বা লম্বা পাতাদের আড়ালে ও ঝটপট লুকিয়ে পড়ে। অনেকক্ষণ পেরিয়ে গেল, লোকটা গেল কিনা উকি মেরে দেখতেই চাচ্ছিল। তখনই লোকটার আগমন ঘটে। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে উনি আচমকায় ওর গায়ের উপর ঝুঁকে বসল। টুকি দেখে ফেলেছি। পাখি অবলম্বে হকচকে উঠল, আকস্মিক ক্ষত বিহ্বলতায় বিমূর্ত দুপা তৎপর দ্রুত পিছিয়ে যায়। ভয়াতুর চোখে ওনার দিকে একবার তাকে বুকে থুতু ছিটায়। আমাকে খুঁজছিলি? পাখি আমতামতা করল, হাবলার মতন মাথা চুলকালো, দাঁত বের করে বলল, কই না তো। লোকটাকে কতটুকু বিশ্বাস করতে পারলো ওনার বাহ্যিক ভঙ্গিমায় তার স্ফুতি নয়। চোখের সামনে দেখতে পেল গাঁদা ফুল গাছ। তৎপর ওর অজরে করে হাসি রেখা ফুটে উঠল, ইশারায় ফুল দেখালো। ওইটা নিতে এসেছিলাম। গাধা ফুল? হ্যাঁ। তুইও যেমন গাথি, ফুলটাও তেমন গাথা। আর আপনি সবচেয়ে বড় কাঁথা। হ, বিয়ের পর আমি হব গাধা, তুই হবি গাধার বউ, বড় গাথি। অমনি পাখির গতকাল রাত্রের কথাগুলি মনে পড়ে গেল। ওনার সেই কঠিন হুঁশিয়ারি, রক্তিম নিগড় চোখ, শাসিয়ে যাওয়া দৃশ্যগুলি ওর অন্তরে ঝড় তুলে দেয়। সঙ্গে সঙ্গে পিছপা হয়ে যায়। লোকটা কপাল তো ইচ্ছুত ভাঁজ ফেলে বলে, আজ আমাদের দেখা হওয়ার কথা মনে আছে তো পাখি? ঠিক রাত 12টায়, 1 মিনিটও যেন লেট না হয়। ট্রাস্ট মি, তাহলে তোকে যে কি করব তা আমি নিজেও জানি না। এরপর লোকটা স্বাচ্ছন্দ্য চিত্তে 2 আঙ্গুল মুখে ভরে শীষ বাজাতে বাজাতে চলে যায়। শীষের সঙ্গে অধরের কোণে গানের সুরও তুলে ধরে। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, হিজল গাছের নিচে এসো রাত 12টায়। পাখি স্তব্ধ নিস্তেজ হয়ে থাকে কতক্ষণ। ওনার গান শুনে কান তবদা দিয়ে যাওয়ার জোগাড়। হুশ আসতে বাড়ির দিকে পা বাড়ায়। বাড়ি ফিরে ভয় পায়। বেলা 3টা, ভাত তেমন খেতে পারলো না, গলা দিয়ে নামলো তো না। চিন্তা অস্থিরতা বাড়ে। জানে না আগামীতে কি ঘটবে, তবে ঝড় আসবে, বিরাট বড় ঝড়। ওকে শক্ত থাকতে হবে, কোনো ঝড়ে যেন ওকে নাড়াতে না পারে, সেই দিকে বিচক্ষণ মনে সতর্ক থাকতে হবে। বিকাল 4টার দিকে ও নিখিলদের বাড়ি গেল। ইচ্ছে আর মুস্কানকে পাওয়া গেল না। বাড়িতে কেবল নিখিলকে একা দেখা গেল। লোকটা শেষ বিকেলে খেতে বসেছে, তাও উঠোনের মাঝে রোদে বসে। পাখি শুধালো, নিখিল ভাই, ভাত খাওয়ার জন্য আর কোনো জায়গা পেলেন না? রোদে বসে ভাত খেতে দারুণ লাগে, তুই এসে বস না। পাখি বৈঠকখানায় গিয়ে বসলো। ওনার কাছে গেল না, ঘরের মধ্যে উকি দিল। ইচ্ছে মুচকান আপা কই? তালুকদার বাড়ি। শীত তো আসেনি, অমন রোদে বসে ভাত খাচ্ছেন কেন? ছায়ায় আসেন। নিখিল শুনল, চেয়ার টেনে পাখির মুখোমুখি হয়ে বসলো। ভাত খাওয়া শেষ হলে হাত মুখ ধুয়ে মোবাইল নিয়ে বসলো। এবার বল। পাখি জিভ দিয়ে অদর ভেজায়, বুক ফুলে লম্বা দম ছেড়ে নিয়ে বলতে শুরু করে, নিখিল ভাই, আপনি সম্পর্কে যাই হন, আপনাকে আমি আমার বড় ভাইয়ের মতন শ্রদ্ধা ও সম্মান করি। সেই সম্মানের জায়গা থেকে আজ এসেছি। আপনি আমাকে বাঁচান, ভয়াবহ বিপদের মধ্যে পড়েছি, কাটার মতন গলায় গেঁথে আছে।
না পারছি ফেলতে, না পারছি গিলতে। তোর কথা বুঝতে পারছি না, বুঝিয়ে বল। কিসের বিপদের কথা বলছিস? আপনার বন্ধু নওয়াব ভাই গতকাল রাতে আমাকে প্রেমপত্র দিয়েছে, তার উপর রাতে আবার পুকুর পাড়ে ডেকে নিয়ে হুমকি ধামকি দিয়েছেন। আমি যদি তার প্রস্তাবে রাজি না হই উনি সোজা তুলে নিয়ে যাবেন। আপনি তো জানেন আমি কেমন মেয়ে, আপনার খালা কেমন। একবার জানতে পারলে আমাকে জিন্দা কবর দেবে। আমি আমার আম্মাকে ভালোবাসি যেমন তেমনি বাঘের মতন ভয়ও পাই। যতটা ভয় আমার জন্মদাতা পিতা কেউ পায় না। উনি এসব জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। তার ওপর আপনার বন্ধু এসে কঠিন হুঁশিয়ারি আমাকে দিতে পারে না, জোর জুলুম করতে পারে না। আমারও মনে আছে, ভালো মন্দ বোঝার বয়স হয়েছে। ইচ্ছের বিরুদ্ধে জোর করতে অন্তত উনি পারেন না। তার ওপর ওনার বয়স দেখেছেন 30+, সেখানে ওনার অর্ধেক বয়স আমার। অতএব আমি তার প্রস্তাবে রাজি না। আপনি আমার পক্ষ হয়ে দয়া করে ওনাকে না বলে দেবেন। ওনার সামনে দাঁড়ানো আমার শক্তি সাহস একটুও নেই। আমি আমার বাবা মার সম্মানের কথা চিন্তা করছি, সেখানে এসব হারাম কাজে আমি জড়াতে পারবো না। ওনাকে আপনি প্লিজ এসব বুঝিয়ে বলবেন। ওনার সবচেয়ে কাছের বন্ধু আপনি বললে উনি নিশ্চয়ই বুঝবেন, মানবেন। দেখ পাখি, তুই যা বলছিস 100% সঠিক। তুই এত সুন্দর করে কথা বলতে পারিস, ভাবতে পারিস, আগে বুঝিনি। কিন্তু সুন্দর চিন্তাধারা, পরিবারের সম্মানের কথা ভাবছিস, সত্যি তুই অনেক ভালো। আজ প্রথমবার দেখলাম তোর প্রতিভা। কে বলেছে তুই ছোট? বড্ড বড় হয়ে গেছিস। চমৎকার সাজিয়ে গুছিয়ে কথা বলতে শিখে গেছিস। তবে কিছু কথা বলার ছিল তোকে। আমি জানি তোকে এ কথাগুলো বলা উচিত নয়, তবে আমি নিরুপায়। আমি তোর ভাই না, ধর নওয়াফের বন্ধু হয়ে বলছি। নওয়াফ কিন্তু অতটা খারাপ ছেলে নয়। ছোটবেলা থেকে একসঙ্গে আছি, ওর ভিতরে কোনো খারাপ কুৎসিত কিছু পাইনি। চমৎকার মানুষ। ওর সঙ্গে না মিশলে বুঝতে পারবি না। তবে একটু একরোখা, একঘেয়েমি, এক কথার মানুষ। ও যেহেতু তোকে বলেছে তুলে নেবে, তাহলে নেবেই। এতে যদি তুই রাজি হোস বা না হোস তাতে ওর যায় আসবে না কিছু। সেটা তুই কেউ ফেরাতে পারবো না। ওকে আমি ভালো করেই চিনি। ভীষণ তেরা ছেলে। ওর মাথায় একবার যেটা চেপে বসে সেটা হাসিল করা ছাড়া ও থামে না। শোন পাখি, মনোযোগ দিয়ে শোন। নওয়াফ খারাপ ছেলে নয়। উচ্চ শিক্ষিত, বংশ মর্যাদাপূর্ণ ভালো ছেলে, বড়ই পরোপকারী, দেখতে শুনতেও ভালো। তার চেয়ে সত্যি কথা কি জানিস? ও তোকে পাগলের মতন ভালোবাসে। কতটা তোকে চায় যদি জানতিস তুই অবাক হয়ে যেতিস। অন্তত এতটুকু সত্যি, ও সত্যি সত্যি তোকে নিয়ে সিরিয়াস। আমি তোকে জোর করব না। তোর ইচ্ছে ও অনিচ্ছুকের দাম রয়েছে। মন যেটা বলে সেটা কর। তবে এমন কিছু করিস না যার জন্য অন্তত তোকে পস্তাতে কিংবা দুর্ভোগ পোহাতে হয়। পাখি কিছু বলার মতন খুঁজে পেল না। বৈঠকখানে পা রাখতে লম্বাটে যুবকের সঙ্গে চোখাচোখি হয়। ও হা হয়ে গেল। অবকতার অধর 2 ইঞ্চি ফাঁক হয়ে এলো। তার মানে লোকটা এতক্ষণ ওর সব কথা বসে বসে শুনেছে, গিলেছিল। আর সে কি কিছু টের পায়নি? পাখি পথ কাটিয়ে যেতে লাগলো, অমনি লোকটা ডেকে তুলল। দাঁড়া। চলতি পথেও হঠাৎ থেমে পড়ে। লোকটা পিছপা হয়ে ফিরে আসে, পাশাপাশি মুখোমুখি দুজনে। রাতে দরজা খুলে রাখিস, জরুরি কথা রয়েছে। ছ্যাঃ, ধ্যাত্তেরি, কেন যে সে নিখিল ভাইদের বাড়ি আসতে গেল? না আসলে এত সব হতোই না। নিখিল ভাইদের বাড়ির পেছনে জঙ্গলের মধ্যে দিয়ে একটি সরু মাটির রাস্তা গিয়েছে। পাখি জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর ভাবছিল আজ রাতে কি হবে। তখনই জঙ্গলের ভেতরে কারো গোঙানির আওয়াজ পাওয়া গেল। পাখি আশপাশ তাকালো, কোথাও কোনো শব্দের উৎস খুঁজে পেল না। মনের ভুল ভ্রান্তি মনে করে হাঁটতে শুরু করে। খানিকটা হাঁটার পরে আবারও সেই একই আওয়াজ উৎকর্ণে বাজে। ও হতাশ হয়, খুঁজে পায় না। আচমকা মনে হলো বাঁশ ঝাড়ের পাশে থাকা ঝোপটি নড়েচড়ে উঠল। ওইখান থেকে শব্দের উৎস ভেসে আসছে। ও ধীরে ধীরে অগ্রসর হয় ওই দিকটাতে। খানিকটা পর এবার গোঙানির সঙ্গে কুরুচিপূর্ণ আওয়াজও আসছে। কচু পাতার বড় পাতাটি সরাতেই দুটো নগ্ন দেহের বিভৎস কুৎসিত দৃশ্যগুলি স্ফুত হয়। ওর পুরো শরীরে লোম দাঁড়িয়ে যায়, অতঃপর দেহ শিউরে ওঠে। তৎক্ষণাৎ দৌড়ে জঙ্গল থেকে দ্রুত বেরিয়ে আসে। এমন জঘন্য জিনিসটা কেন ওর চোখেই পড়ল, তাও পরিচিত মানুষের সঙ্গে। মেয়েটার পরিচিত, ওর ক্লাসমেট, নাম পুতুল, মেম্বারের মেয়ে। পাখির হঠাৎ পুতুলের উপর ঘৃণা জন্ম নিল। পুতুল কিছুদিন আগে বলেছিল ও একটা ছেলেকে ভালোবাসে, ছেলেটা ওকে প্রচণ্ড ভালোবাসে। তাহলে এই ভালোবাসাই বাসে ওরা?
হঠাৎ ওর মনে নওয়াব ভাইকে নিয়েও কুচিন্তা কুধারণা এলো। তাহলে উনি এই জন্য ওকে ভালোবাসতে চেয়েছিল, যাতে ওদের মতন ওসব কুৎসিত জঘন্য খারাপ কাজ ওনার সঙ্গে করুক। ছি, মরে গেলেও ও ওনাকে ভালোবাসবে না, দরকার পড়লে বিষ খাবে ইঁদুরের বিষ। সেদিন বাসায় যাওয়ার পর পুরো 7 দিন স্কুল, কোচিং, এমনকি বাড়ি থেকে পর্যন্ত বের অবধি হয়নি। সেও ওর আম্মার সঙ্গে ঘুমিয়েছিল। লোকটা ওর আব্বার সঙ্গে কথা বলতে আসলে পাখি রুমের দরজা আটকে রাখতো, অন্ধকারে বসে থাকতো, কিছুতে যাতে ওনার সামনে পড়তে না হয়। পুরো 8 দিনের মাথায় ইচ্ছে আসলো ওদের বাড়িতে এসে। সে কি কথা, স্কুলে যায় না, কোচিং যায় না, দেখে কতগুলি কথা শোনালো। পাখি বলল সে আর কোচিংয়ে যাচ্ছে না। ইচ্ছে কারণ জিজ্ঞেস করছিল, পাখি বলেনি কিছু, মুখ অমানিসা করে রেখেছিল। যাওয়ার আগে ইচ্ছে ফিসফিস করে বলেছিল, না ভাই, তোকে কোচিনে যেতে বলেছে, তুই নাকি ওনার ভয়ে কোচিনে যাচ্ছিস না। উনি বলেছেন ওনাকে এত ভয় পাওয়ার দরকার নেই, সে নাকি মানুষ খায় না। আর হ্যাঁ, তোর টেবিলের উপরে একটা চিরকুট আছে, উনি দিয়েছেন, পড়িস কেমন। পাখি কিছু বলতে পারলো না। মেয়েটা যেমন ঝড়ের গতিতে এলো, চলেও গেল। মাথায় হাত দিয়ে বসে পড়লো অপলক চোখে। ছোট্ট চিরকুটটার দিকে অসহায় নেত্রে চেয়ে রইল। ধরবে কি ধরবে না, পড়বে কি পড়বে না তা নিয়ে ভীষণ মনোদ্বিধার মধ্যে রয়েছে। এত এত কৌতূহল উৎকণ্ঠা নিয়ে বসে থাকতে আর পারল না। খুলে মেলে ধরল। রাতে অপেক্ষা করব, ঠিক টাইমে চলে আসবি, নয়তো বুঝিস তো সোজা তোর রুমে ঢুকে যাব। কেউ আর আমাকে মানাতে ফিরাতে পারবে না। পাখি কপালে চেপে ধরে। লোকটা এবার কোমর 8-7 বেঁধে নেমেছে। ও কি বলবে সাজাতে লাগলো। রাতে ভাত খেলো না, গলা দিয়ে নামলো না, খাবে কি? কেবল 1 গ্লাস পানি খেলো। রাতে ঠিক রাত 12টায় লোকটা জানালা খুলে ডাকলো। পাখি। কোনো প্রকার সারা শব্দ পেল না। উনি ভারী আশ্চর্য হলেন। জানালা দিয়ে ঘরের ভেতরে উঁকি দিলেন। পুরো বিছানা ফাঁকা। কোথায় তার মনোহরিণী, কোথায় সেই প্রণয়িনী? ভালো করে চোখ আশপাশ নেয়, অমনি চোখের নিচে ওনার একাংশ দেখা যায়। অধর চেপে বোকাটার কাণ্ডকলাপ দেখে নিল তিনি। খানিকটা হাসলেন। লুকানোর মতো আর জায়গা পেল না। তিনি খ্যাক খ্যাক করে গলা ছাড়েন। চৌকি নিচ থেকে বের হবি না আমি সোজা রুমে এসে তোকে বের করব। চাপ বাবা, উনি দেখে ফেললো। কি কষ্ট করি না চৌকি নিচে লুকিয়ে পড়লো, যাতে লোকটা খুঁজে না পায়। সে উনি দেখেই ফেললেন। তাহলে এত কষ্ট করে লুকানোর লাভটা কি? জলদি পুকুর পাড়ে আসবি, একটু যেন লেট না হয়। পাখি বসা থেকে উঠে দাঁড়ায়। গায়ের ধুলো গা হাত ঝেড়ে ফেলে, কতক্ষণ নখ কামড়ে ভাবে, এরপর দরজা চাপিয়ে বেরিয়ে পড়ে। ঠিক ওই দিনের মতনই উনি ফোন ঘাটছেন। ও গলা খাকারি দেয়। প্যান্টের পকেটে উনি ফোন ঢুকিয়ে বলেন, যা বলার বলতে শুরু করে দে, এরপরে আর সুযোগ পাবি না। পাখি উসখুস করে হাতের আঙ্গুল কচলায়। ওনা টেনে ঠিক করে বলতে শুরু করে, নওয়াব ভাই, আপনি বিচক্ষণ লোক, দেখতে ভারী সুশ্রী, চমৎকারভাবে লোকেদের পেটাতে পারেন। মানুষের মস্তিষ্ক পড়ার ক্ষমতা কিছু কিছু আপনার মধ্যে আছে। তার ওপর আপনার আচার ব্যবহার সবই চমৎকার। তাছাড়া আপনি মন্ত্রী পুত্র, সেখানে সাধারণ একজন সবজি বিক্রেতার কন্যার সঙ্গে আপনার যায় না। আপনার গায়ের রং আর আপনার গায়ের আর আমার গায়ের রং দেখুন, অনেক পার্থক্য, তফাৎ খুঁজে পাবেন। আপনি ফর্সা আর আমি শ্যামলা। আপনার পাশে আমাকে বড্ড বেমানান লাগবে। আপনি যেমন স্মার্ট সুন্দর, আপনার সঙ্গে তেমনই স্মার্ট সুন্দর মডার্ন নারী মানায়, আমাকে নয়। তাছাড়া লোক সমাজে আপনাদের একটা সম্মান আছে। আমি চাই না আপনি সামান্য আমার জন্য সেই সম্মান খোয়ান। এই যে এখন আপনি আমার পেছনে ছুটছেন, এটা কেবল অল্প সময়ের ভালো লাগা কিংবা মোহ বলতে পারেন। মোহ যখন চলে যাবে, আপনিও আমায় ছেড়ে দেবেন, তখন আমি স্রোতের জলে ভেসে যাব। আমি চাই না হারাম সম্পর্কে জড়িয়ে পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে। এই সম্মান আমার আব্বার সম্মান, আমার পরিবারের সম্মান, সেই সম্মান নষ্ট করার অধিকার আমার নেই। কথাগুলি বলতে গিয়ে পাখির চোখে পানি চলল। নওয়াব ওর গালের গড়িয়ে পড়া 1 ফোঁটা পানি হাতের তালুতে নিল। ক্ষণিকের মধ্যে পানিটুকু জিভ দিয়ে শুষে নিলেন তিনি। পাখি অবাক নেত্রে কাদা ভুলে গিয়ে লোকটার কাণ্ডকলাপ দেখে লম্বাটে পুরুষটির ওর সন্নিকটে এসে বলল, আমার ভালোবাসা তোর কাছে মোহ মনে হচ্ছে? আমি কি এতটাই নির্বোধ? কোনটা মোহ কোনটা ভালোবাসা তারতম্য বুঝবো না? না তুই আমাকে শিখাবি কোনটা? কলিজারে এই বুকে 4-5টা বছর ধরে তোরই ভালোবাসা লালন করে আসছি, তখন থেকে পুড়ছি জ্বলছি, তবুও
এ যন্ত্রণা সহ্য করে আসছি, কিন্তু আজ তোর কথাগুলি ঠিক হজম করতে পারছি না। বুকের অভ্যন্তরে তীব্র ব্যথা, জ্বলনির যন্ত্রণা অনুভব করতে পারছি, যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। সেটা কি তুই চোখে দেখিস না? মিনিটের মধ্যে আমার অনুভূতিকে তোর কাছে মোহ বলে মনে হচ্ছে। আর কি যেন যোগ্যতা, আভিজাত্যতা। কোন জায়গায় লেখা আছে রে ভালোবাসতে হলে যোগ্যতা, আভিজাত্যতা, সৌন্দর্যতা বিবেচনা করে ভালোবাসতে হবে? ভালোবাসতে যোগ্যতা, সৌন্দর্যতা, বংশমর্যাদা লাগে না রে পাখি, মন লাগে। সুন্দর একটি মন। সেই মন তোকে আরও 4-5টি বছর আগে দিয়ে ফেলেছি। এরপরেও বলবি আমি মোহে আটকে আছি? তুই শ্যামলা নোস রে পাখি, তুই শ্যামলা নোস। তুই আমার রাজ্যের রানী, আমার ঘরওয়ালি, আবার হবু বিবি জান, যাকে নিয়ে আমি প্রতিনিয়ত শত শত রাত স্বপ্ন দেখে কাটিয়েছি, স্বপ্নের সংসার সাজিয়েছি। সেই তাকে তুই উপাখ্যান করতে পারিস না, সেই সাহস আমি তোকে দেইনি। পাখি ওনার কাঠিন্য কথার পরিপ্রেক্ষিতে বলার মতন কিছুই খুঁজে পেল না। সুইটহার্ট, কি নিশালো মন মাতালো ডাক, যে কেউ ওর জায়গায় থাকলে নির্ঘাত উপেক্ষা করতে পারত না, অথচ তার অন্তরে ভয় চেপে বসেছে, কঠিনতব্য ভয় উপেক্ষা করতে হচ্ছে। আমি রুমে যাব। তোর ভিতরে কি কোনো অনুভূতি নেই রে পাখি? এমন পাষাণ নিষ্ঠুর কবে থেকে হলি? একটু কি আমার জন্য দয়ামায়া হয় না? দেখছিস যন্ত্রণায় ছটফট করছি, কতকাল পর্যন্ত তোর প্রেমের বিরহে মরছি, তবুও অগ্রাহ্য করছিস। এবার একটু দয়া কর শোনা প্লিজ। এমন আকুলতা ব্যাকুলতা ভরা বাক্যগুলি পাখিকে অভ্যন্তর থেকে দুর্বল করে দেয়। তবু বাহ্যিক শক্ত খোলসে নিজেকে আবৃত করে রাখতে আপ্রাণ চেষ্টা করে। আমি পারবো না হারাম সম্পর্কে জড়াতে, আমাকে ক্ষমা করুন। হালাল সম্পর্কে জড়াবি নিশ্চয়ই। কাজী ডেকে আনবো? তুই বললে এই মাঝরাত্রেই আমি কাজী ডেকে আনতে পারি। তারপরেও সম্পূর্ণ হালাল করে তোকে গ্রহণ করতে চাই। কেন পাগলামি করছেন আপনি? কেন বুঝতে চাচ্ছেন না আপনার সঙ্গে এক হওয়া কোনো দিনও সম্ভব নয়? সমাজ আছে, নীতি আছে, ওরা আপনাকে অপমান করবে, আমাদের নিচু চোখে দেখবে, তাচ্ছিল্য করে দেখবে, আমাকে বলবে লোভী, আপনাকে টাকার জন্য ফাঁসিয়েছি, বিয়ে করেছি। আমার বাবাকে বলবে বড় লোকের ছেলে, পিছলে টাকার লোভে মেয়ে লেলিয়ে দিয়েছে। স্টপ পাখি, কি যা তা বলছিস? শুনতে খারাপ, তিতা লাগলেও এটাই চরম সত্যি। তখন সকালে আমাকে এই কথাগুলি শোনাবে, আপনাকে না। লোকটা দুপা বাড়িয়ে পাখির দিকে এগিয়ে আসে, ওর নিচু মুখটা উঁচু করে উঠায়। পাখি, তুই আমার পাশে থাকলে পুরা দুনিয়ার সঙ্গে আমি লড়ব। শুধু একবার আমি নামক আমিটাকে তোর পরাণে ঠাঁই দে, তখন দেখবি তোকে কেউ এসব বলার সাহস কেন স্পর্ধাও পর্যন্ত দেখাবে না। তাহলে তার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। বলা সহজ, করা কঠিন। আমি বলি না রে, কাজে করে দেখাই, সেটা জানা আছে নিশ্চয়ই। পাখি নতুন করে আর কিছুই বলল না, নীরব রইল। যাই বলুক, ও লোকটা যেন উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত, তাই বলে কই লাভ নেই। আচমকা লোকটা ওর পিছনে গায়ের সঙ্গে গা মিশিয়ে দাঁড়িয়ে পড়ে। ওনার শক্তপোক্ত বুকটার সাথে কিশোরীর পিছনাংশ মিলানো, ফিসফিস করে উৎকর্ণের উপর এসে বলে। উইল ইউ ম্যারি মি? পাখি স্তব্ধ হয়ে যায়, কথা বলার ভাষা খুঁজে শক্তি খুঁজে পায় না। ধপধপ করে হৃৎপিণ্ডের গতিবেগ ফের ঝিমঝিম করে চালু হয়, দেহের পেস্টনে সেচ জল গড়িয়ে পড়ে যায়। ঘাড়ে লোকটার গরম উত্তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ে, তাতে কিশোরীর উত্তপ্ততা কম্পনতা দ্বিগুণ হারে বাড়িয়ে তুলে। তরতর করে নড়ে উষ্ঠগত দেহ জুড়ে নব্য যৌবনে পড়া অনুভূতিতে খাঁকা করে মরুভূমি। সেই মরুভূমিতে ওনাকে এক ফোঁটা জল পাওয়ার মতনই বলে মনে হলো। পাখির নিঃশ্বাসের গতি ভারী ভারী হয়ে আসে, দেহটা অসার অসার লাগে, মেয়েলি অঙ্গগুলি জ্বলন্ত কয়লার ন্যায়, আর পারে না নিজের উত্তপ্ত আগুন নেভাবে। বক্ষের অভ্যন্তরে জলে দাউ দাউ বৈষাণ্যর বিভাজনের নিচেরাংশ ওঠানামা গতিবেগ দ্রুত হারে বেড়ে চলে, তাতে ওর শ্বাস বন্ধ হওয়া জোগাড়। নিজের সঙ্গে যুদ্ধ করে আর পারে না, পুরোপুরি আত্মসমর্পণ করে আকস্মাৎ। পাখি উল্টো ঘুরে লোকটার চওড়া পিঠের পেছনে হাত দুটো বাড়িয়ে দিয়ে শক্ত করে পুরুষালী বুকের সঙ্গে মিশে যায়।
মুহূর্তের মধ্যে এই ছোট দেহটা লোকটার প্রশস্ত চওড়া বুকের সঙ্গে মিলেমিশে একাকার। লোকটার চোখে মুখে জিতে যাওয়ার উল্লাসে বিজয় মাখা হাসে, অম্বরের দিকে তাকে মুচকি হাসে, অস্পষ্ট গলা দেশ হতে বেরিয়ে আসে। শুক্রিয়া। পাখির হুঁশ আসে তখন, ভাবে আবেগের বশে সে কি করলো। মুহূর্তের মধ্যে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লো। লোকটার চোখের দিকে তাকানোর সাহস অবধি হলো না। কোনটা দৃষ্টি নিচু হয়ে আসে, লজ্জায় তাকাতে পারে না। আবেগ কন্ট্রোল না করে কত বড় ভুল করে ফেললো। লোকটার আবদ্ধ থেকে নিজেকে সরাতে চাইল। এতে লোকটাকে দ্বিগুণ হারে শক্ত করে চেপে ধরে বুকের ভেতরে লুকিয়ে নিল। কানের লতিতে আলতো করে চুমু খেল। কিশোরী কেঁপে উঠল। মরণ হওয়ার জোগাড়, শরীর কারেন্ট হয়ে আছে, দেহ জুড়ে অদ্ভুত অনুভূতির খেলা। সেসব অনুভূতির সঙ্গে ও পরিচিত নয়। সুপুরুষটি কিশোরীর সুগঠিত কোমরে টেনে নিজের পুরুষের দেহের সঙ্গে চেপে ধরে। চোখ দুটো কিশোরীর টানা হরিণী যুগল দৃষ্টির সঙ্গে মিলিয়ে নেন। কোমল নাইটির সঙ্গে নিজের পুরুষালী নাক ঘষে হাসেন। কলিজা। কি আবেগময় ডাক! পাখি উপেক্ষা করতে পারে না, অজান্তেই বলে ফেলে, ভালোবাসি। ওর বুকের মধ্যখানে ঝিমঝিম করে ঘন্টা বাজতে শুরু করে। শ্বাস বন্ধ হওয়ার জোগাড়। জোর জুলুম করে লোকটার বাঁধন হতে মুক্ত হতে উনি ছাড়লে তো উল্টো বাঁধন শক্ত করে ধরলেন। মিনিট 5 পার হওয়ার পরে ছাড়লেন। ততক্ষণে পুরুষালী পারফিউমের গ্রান বালিকার রন্ধ্রে রন্ধ্রে মিলেমিশে একাকার। পাখি হাঁপায়, কম্পিত অধর তখনও তত্তর করে নড়ে। 2 মিনিট পর একটু স্বাভাবিক হয়, তবে লজ্জায় ওনার দিকে তাকাতে পারলো না। কিভাবে পারলো অবনির্লজ্জের মতো তাকে জড়িয়ে জাপটে ধরতেছি? আসলে ওই সময় নিজের মধ্যেই ছিল না, একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল। সেখান থেকে লোকটার প্রতি তার টান অনুভব হলো, আর অমনি ওনাকে ব্যাহের মতন জড়িয়ে ধরল। ছি, লোকে শুনলে কলঙ্ক দিবে। লোকটা হাস্যবান অধরে সুধান। কলিজা, এখন ঘরে যা, কাল আবার দেখা হবে। পাখি নিরিবিলি হেঁটে চলে যাচ্ছিল। লোকটা ওর পিছু পিছু ঘর পর্যন্ত মোবাইলে লাইট জ্বালিয়ে এগিয়ে দিল। দরজা ভিতর থেকে আটকে দে। পাখির কি হলো জানে না, কেবল মন্ত্রমুগ্ধের ন্যায় লোকটার হুকুম পালন করছে। ঘরে ঢুকে ওনাটা বিছিয়ে বিছানার উপর ফেলে দিল। লজ্জায় 2 হাতে মুখ চেপে ধরলো। কি করলো সেটা ও? সুইট হার্ট। পাখি ধরফড়ে উঠে জানি লোকটা এখনো। ওনাটা দ্রুত গলায় ঝুলিয়ে উন্মুক্ত জানালার কাছে যায়। লোকটা ললাটে আচমকা উষ্ঠগত ছুঁয়ে দেয়। এত সব লোড একদিনে সরিষিনী বালিকা নিতে পারলো না। বিছানার উপর ধপ করে বসে পড়ল। ইস, আই লাভ ইউ সুইট হার্ট। কি লজ্জা! অমন করে মুখের উপর ওসব কেউ বলে দিতে পারে? নির্লজ্জ কোথাকার! লোকটা তখনও যায়নি, জানালার কার্নিশ ঘেঁষে দাঁড়ানো। ফের বলেন, কলিজা, তোর লাজ লজ্জা হরণ করার অধিকারিণী হতে চাই। পাখির লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করলো। মাটি ফাঁক হয়ে যেত, ও অমনি ঢুকে যেতে পারতো, তাহলে এত লজ্জা পেতে হতো না। লোকটা পুনরায় বলল, কাল স্কুল ছুটির পর একবার ক্লাবে আসিস। পাখি নীরবে কেবলমাত্র মাথা নাড়ল। এরপর লোকটা চলে গেল। রাতে আর ঘুম হলো না ওর। সব ঘুম বলিষ্ঠ দেহের পুরুষটি হরণ করে নিয়েছে। কত শত স্বপ্ন বুনল ওনাকে নিয়ে। কিশোরীর নব্য জীবন রঙিন করে দিতে এসেছিল যেন পুরুষটি। লজ্জায় লাল হয়ে আসে গাল দুটি। ও একদম লোকটার মতন করে হুবহু ডাকল, সুইটহার্ট। ইস! গাল দুটি লজ্জায় লাজে রক্তিম হয়ে গেল। লজ্জায় মুখ ঢাকলো। কোল বালিশটাকে শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরলো। লোকটার গাম্ভীর্যে ভরা মুখটা একবার স্মরণ করতে চেষ্টা করলো। পরবর্তীতে আবার খিলখিলে একা একাই হেসে উঠল। ওকে এই মুহূর্তে মাঝরাত্রে একা একা হাসতে দেখে যে কেউ নির্ঘাত পাগল বলে আখ্যায়িত করবে, কিন্তু কেউ কি জানবে নব্য প্রেমের অনুভূতি কিশোরীকে হানা দিয়ে দিয়েছে, আক্রান্ত করেছে প্রেম নামক মহামারীতে। জানবে না, বদ্ধ করে তা বন্দী হয়ে থাকবে। বিড়বিড় করে আওড়ায় বালিকা, আমি আপনার ভালোবাসার কাছে হেরে গেছি নওয়াব ভাই। কিশোরীকে নতুন এক অনুভূতির সঙ্গে পরিচিত করার জন্য ধন্যবাদ আপনাকে। সৃষ্টিকর্তার উপর সব ছেড়ে দিলাম। তিনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকেই যাব, বাকিটা আপনি বুঝে নেবেন। ফের 2 চোখ বন্ধ করে বলে, আপনি কি জানেন নওয়াব ভাই, একজন কিশোরীর ঘুম কেড়ে নিয়েছেন আপনি। যেই প্রণয়ের বাক্য সুধা উৎকর্ণে শুনিয়েছেন,
তাতে কিশোরীর মনে যেই ভালো লাগার বসন্তের দোলা লেগেছে তা শেষবারের না, তা শেষ হবার নয়। অতঃপর আমি আপনার হয়ে গেলাম, সঁপে দিলাম আমি নামক আমিটাকে আপনার খাতায় দলিল করে। খুব ভোরে ওর ঘুম ভাঙে। পাখিদের কুজনের ধ্বনি অন্তরে প্রেম প্রেম ভাবটা তীব্রতর থেকে তীব্রতমে বাড়িয়ে তোলে। নবপ্রেমের সূচনার আগমনী বার্তা কিশোরীর অন্তর্জুড়ে বসন্তের প্রজাপতি উড়ায়। আনচান আনচান করে বুক, উদাস উদাস মন। বালিশ বুকের সঙ্গে চেপে ধরে কতক্ষণ থাম মেরে বসে রয়। আলু থালু চেহারায় অগোছালো চুলগুলি, বজ্র এলোমেলো নিদারুণ চোখ দুটি, সবে নিদ্রা থেকে জাগার ফলস্বরূপ ফোলা ফোলা অজরের কোণে লালা অজর ছড়িয়ে নরম বালিশের উপর থুতনি রেখে লাজুক হাসল। গভীর ভাবুকে ভাবুকে তোলে। কানের লতির নিচে কয়েকটি চুল গুজে নির্লজ্জ লোকটার কথা ফের মনে করতে বসে পড়ে। যতবার ওনার কথা অমন নির্লজ্জ মুখখানা বালিকার স্মরণ হয়, ততবারই লজ্জায় গাল দুটি রক্তিম হয়ে আসে। এত এত লজ্জা করলে নির্ঘাত হৃৎপিণ্ডের গতি থেমে হার্ট অ্যাটাক করবে। গতকাল রাত্রে স্বপ্নে এসেছিল উনি, বাস্তবে তো প্রতিনিয়তই জ্বালাচ্ছে। স্বপ্নে তার দ্বিগুণ জ্বালায়। কি দেখলো ও সেটা, ইস! কিশোরীর লজ্জায় মরি মরি ওনা দিয়ে মুখ ঢাকলো। দেখে ওনার সঙ্গে ওর বিয়ে হয়েছে। বাসর রাতে লোকটা আর ভাবতে পারল না। কর্ণদায় গরম হয়ে এলো, অন্তরে তুফান ঝড় বহে। তুফান ঝড় রন্ধ্রে রন্ধ্রে রোমাঞ্চকর অনুভূতি ছড়িয়ে পড়ে। ছি ছি ছি, কি লজ্জা! হাত দুটি দিয়ে ফের মুখ ঢেকে নিল। কাজল রেখা সবজি ক্ষেত থেকে মাটির নিচে আলু নিয়ে এলেন। শোল মাছ দিয়ে মাটির নিচের আলু দিয়ে খেতে দারুণ সুস্বাদু লাগে। কয়েকটি বেগুন, কাঁচা লঙ্কা, পেঁপে ছিঁড়ে আনলেন। মানিক মৃধা সকাল সকাল পুকুর থেকে তাজা তাজা মাছ ধরেছেন। কিছু সংখ্যক পুঁটি মাছ রেখেছে। কাজল রেখা পুঁই লতা দিয়ে খাবেন বলে মুক্তি ওর মায়ের সঙ্গে কাজ করছিল। কাজল রেখা সুথান, রাত জেগে নিখিলের সঙ্গে কথা বলিস? মুক্তি আমতা আমতা করলো, খানিকটা নীরবতাই কাটে। কাজল রেখা মেয়ের নীরবতা দেখে বুঝে গেলেন। চুলে আগুন ধরিয়ে আটা সিদ্ধ করতে ফের শুধালেন। কথা বল, সমস্যা নেই, বেশি রাত জাগিস না। চোখের নিচে কালিটা ভালো দেখা যায় না। মেয়েদের সবচেয়ে সৌন্দর্যময় অঙ্গগুলির মধ্যে চোখ অন্যতম। এছাড়া মাথায় সমস্যা দেখা দিবে। পাখি উঠেছে? হ্যাঁ, মাত্রই দেখলাম দাঁত ব্রাশ করতে বসেছে। কয়েকদিন দেখলাম স্কুল কোচিং বাদ দিয়ে ঘরমুখো হয়েছিল। স্কুলে কোনো প্রকার ঝামেলা পাকিয়ে এসেছে নাকি? তেমন কিছু তো জানি না আম্মা, তাছাড়াও একটু পড়াশোর, তুমি তো জানো। এই জন্যই বেশি চিন্তা হয়। সামনে মেট্রিক দিবে অথচ পড়ার প্রতি কোনো আগ্রহ প্রকাশ নেই। কাজল রেখা লম্বা হতাশার তপ্ত শ্বাস ফেলেন। পাখি সকালে নাস্তা করে স্কুলের জন্য তৈরি হচ্ছিল। আজ হিজাবটা অন্য দিনের তুলনায় একটু বেশি সুন্দর করে বাঁধছে। কিছু মনে করে সুনু পাউডারই প্রলেপ মুখে লাগিয়ে নিল। নাজুক চোখে আয়নার দিকে তাকা। ইস! লোকটার কথা মনে উঠলেই বুকটা ছলাৎ ছলাৎ করে উঠে, শরীর উষ্ণতে উত্তপ্ত হয়ে আসে। শেষবার একবার আয়নায় দেখে স্কুল ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে ক্লাব পর্যন্ত চলে আসে। ক্লাবের কাছাকাছি আসতে ওর বুক দুরু দুরু করতে শুরু করে দেয়। শীতল হাওয়ায় শরীর কাঁপিয়ে তোলে। দেহে লোমকৃত গুলি সজাগ হয়ে উঠে। এক প্রকার দম বন্ধকর বদ্ধ অনুভূতি এসে ওকে ক্রাশ করে নেয়। এক পলক বদ্ধ গ্লাসটার দিকে তাকায়। মনে হলো লম্বাটি লোকটা যেন গ্লাসের আড়ালে ওকে দেখছে। কি দারুণ অনুভূতি! তৎক্ষণাৎ বক্ষের অভ্যন্তরে থপাস থপাস করে উঠছে। অদ্ভুত শিহরণে দেহ জুড়ে কম্পিত। অধর কামড়ে মুচকি হেসে সে হাসি মুখখানা নিয়ে ফের স্কুলের পথে চলে। সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো, সত্যি সত্যি নওয়াব ক্লাবে ছিল এবং কিশোরীর দিকে অপরূপ মোহনীয় নজরে তাকিয়েছিল। রমিজ এক কাপ চা এনে দেয়। নিন ভাই। টেবিলে রাখ। চা পাশে রেখে রমিজ কাছামাছি করে বলে, নওয়াব ভাই সমীর এসেছিল ওর বইয়ের বিষয় নিয়ে, আবার ঘর ছেড়ে পালিয়েছে। তারপরের দিন আবার ঘরে ফিরে এসেছে। এবার হাত পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু সমীর তো কিছুতেই বউ রাখবে না। যে বউ বারবার পরপুরুষের হাত ধরে চলে যায় তাকে কেউ আদৌ রাখতে চায়? তাই উনি রাখবেন না। সকাল সকাল এসে বলে গেল, আপনি যদি তার বিষয়টি একটু দেখতেন, মিটমাট করে দিতেন। চেয়ারে আরামসে গা হেলিয়ে দেয়। চায়ের চুমুক দিয়ে রাগান্বিত ও তেজোজ্জীপ্ত গলদেশে হতেই পারে। আজ ফুরফুরা মেজাজে আছি। আপাতত মেজাজ খারাপ করতে চাচ্ছি না। অমন বেশ্যা নডিমাগি বউ নিয়ে বারবার সংসার করতে নিষেধ করছি।
ও শুনলো না, এখন সর্বহারা হয়ে আসলো কেন? আজ পারবো না, শুক্রবার সন্ধ্যায় আসতে বলো। ঠিক আছে। একটা কথা জিজ্ঞেস করবে রমিজ ভাবছিল, আবার পাছে যদি উনি কি না কি মনে করবে, তবুও সব মনোদ্বিধা ঝেড়ে ফেলে বলেই ফেলল। ভাই ভাবির সঙ্গে কি সেটিং হয়ে গিয়েছে? নফের ওর দিকে সরু সোচালো চোখ এমনভাবে চাইলো তাতে রমিজ ভীষণ ভয় পেয়ে বসল। শুক্র ঢোকিল পরপর দ্রুত থাপ্পড় খাওয়ার আগে দুপা পিছিয়ে যায়। চট জলদি নিচুমুখী হয়ে বলল, ক্ষমা করবেন ভাই, ভুল হয়ে গেছে। আচমকা তৎক্ষণাৎ নফ কা কাপি হেসে ওঠে। রমিজ বোকা বোকা মুখে মাথা চুলকায়, হাবাগোবা চেহারায় ভীষণ দুশ্চিন্তার ছাপ। ওনার হাসি তার ভয়কে দ্বিগুণ বাড়িয়ে দিতে যেন উঠে পড়ে লাগে। ধুর বোকা, ক্ষমা চাচ্ছিস কেন? কিন্তু তুই তো ভালো কথা মনে করিয়ে দিলি। বুকটা ছ্যাদ করে উঠছে, কখনো ধুকপুক করে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে। তোর ভাবির কথা মনে পড়লে আমি নিজের মধ্যে থাকি না রে, থাকি না, বুঝলি? বয়স তো কম হলো না, মনটা বড্ড বউ বউ করে। বউয়ের সান্নিধ্যে পেতে মরিয়া হয়ে ওঠে, উড়ো পাখিদের মতন ওর কাছে ছুটে যেতে ইচ্ছে করে। বাজে কটা দেখতো, 11টা 20। ওর তো এখন ক্লাস চলে, কখন ছুটি হবে? আর আমার তৃষ্ণার তো মরুভূমির মতন হাহাকারতা বক্ষে বৃষ্টি নামবে। ভাই চিন্তা করবেন না, স্কুল ছুটি হলে আপনাকে জানাবো। সে না হয় বুঝলাম। সকালে খেয়েছিস? জি। কিছু বাজার করে ট্রি হোমের দিকে যা। আচ্ছা। স্কুল ঠিক 2টোয় ছুটি হলো। মোট 4টা ক্লাস হয়েছে। আজ আর বিরতি দেয়নি। পাখি ক্লাবের সামনে এসে বুক ফুলে দম ছাড়ে, থকথক করে বুকের অভ্যন্তরে। হাত পা কেমন অদ্ভুত শিহরণে শিশির করে কম্পন ঝড় তুলে দেয়। কাপা কাপা হাতে পাখি দরজা নক করে। সাফিন এসে দরজা খুলে দেয়। ভেতরে প্রবেশ করতেই দেখা গেল রবিজকে। বেচারা দুপুরে খাবার খাচ্ছিল। পাখিকে দেখে আচমকা দাঁড়িয়ে গেল, চটপটে গলায় বলে উঠল, ভাবি আসসালামু আলাইকুম। পাখি খানিকটা লজ্জাই পেল। তাহলে ওরাও সব জানে। জানবেই না কেন? ওনারাই তো ওনার ডান বাম হাত। রমিজ ফের বলে, এই সাফিন, ভাবিকে চেয়ার টেনে দে বসতে। ব্যস্ত হবে না। কি যে বলেন মিয়া, আপনি আমাদের একমাত্র ভাবি। আপনার জন্য ব্যস্ত না হলে কার জন্য হব? হ্যাঁ, নিন নিন, চেয়ারে বসে পড়ুন। পাখি বসলো, তবে বেশ চিন্তিত মুখখানা, সচকিত মস্তিষ্কে মুখখানা মলিন। ভাবি বলুন কি খাবেন, ঠান্ডা না আইসক্রিম? পাখি একটু আনইজি ফিল করে। দুটো ছেলের মধ্যে ওর ওর অস্বস্তিতা দেখা যায়। জোরপূর্বক হেসে বলে, চোখ না না না, কিছু খাবো না। তুলে একবার কেবিনের ভিতরে তাকায়। ভাবি ভাইকে খুঁজছেন, কিন্তু উনি তো ক্লাবে নেই, একটু বেরিয়েছেন। আপনি বসুন, ওনাকে ফোন করছি। পাখি খানিকটা লজ্জা পেল, তবে প্রকাশ করলো না। ওদের বাধা প্রদান করে উল্টো বলল, না থাক, ফোন করা লাগবে না, আমি পরে কথা বলে নিব, আসি। এর মধ্যে নবাব এসে পড়ল, হাতে 3-4টা শপিং ব্যাগ। সেগুলো চেয়ারে রেখে গলা ছেড়ে রাখে। পাখি রমিজ, আকস্মাৎ পুরুষালী পরিচিত কণ্ঠে কিঞ্চিত কেঁপে উঠছে। রমিজ বলে, ওই তো ভাইয়া এসে পড়েছে। জি ভাই বলুন। আজ ফ্লোর ঝাড়ু দিসনি নাকি? দিয়েছি তো ভাই। তাহলে এত ময়লা কেন? পা বালু বালু লাগছে, যা আবার ঝাড়ু দিবি। ঠিক আছে ভাই। কিছু বলবি? হ্যাঁ, ভাবি এসেছে। ঠিক আছে, তোরা দুটো বাহিরে ঘুরে আয়। আচ্ছা। পাখি নবাবের কেবিনে বসেছিল, একটি পত্রিকা পড়ছিল। 24শে আন্দোলন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথাই লেখা। ঠান্ডা হাতের স্পর্শ ওর গালেই পেল। তারপর চট করে চোখ তুলে তাকায় লম্বাটে পুরুষটির দিকে। অমনি লোকটার দুষ্টুমি মাখা মুখটা চোখে পড়ে। পাখি কুণ্ঠায় গলা দেশের সঙ্গে থুতনি নিচু করে নেয়। উনি বসতে বসতে শুধ হয়। কখন আসলি? কিছুক্ষণ হবে। খাসনি তো কিছু? খাবার পাঠাতে বলি ওদের। না না না, বাসায় গিয়ে খেয়ে নিব। ঠিক আছে। কল করে রমিজকে ডাকলো। কিছুক্ষণ পর রমিজ এসে হাজির, মাথা নিচু করে লোকটা। ছেলেটা স্বভাবসুলভ বলে, জি ভাই বলুন। চকবার দুটো আইসক্রিম নিয়ে আয়। আর শোন, একটা পিৎজা পাঠাতে বলবি রাসেলকে। ও আমার কথা শোনেন না ভাই। বলবি যদি রেস্টুরেন্টের চাকরি বাঁচাতে চায় তাহলে পিৎজাটা যেন নিজে এসে দিয়ে যায়। সরি। ও মিনিট 5 পর দুটো আইসক্রিম এনে নওয়াব পাখির হাতে ধরিয়ে দিল। নে খেতে থাক, ততক্ষণে গোসলটা সেরে আসি। বাসায় যাব। যাবি তো? আজীবন তো আমার সঙ্গে থাকতে হবে, এখন থেকে অভ্যস্ত করে নে। লোকটা ওয়াশরুমে ঢুকে গেল। পাখি অত শত ভাবলো না, আইসক্রিম খেতে শুরু করে।
গুড়গুড় করে ক্লাবটা ভালো করে দেখে নিল। একটু পরে লোকটা ট্রাউজারের টি শার্ট পরে বেরিয়ে আসে। পাখির নিকটে গিয়ে ওর অর্ধ খাওয়া আইসক্রিমে কামড় বসায়। পাখি ফ্যাল করে চেয়ে থাকে। অমন করে চেয়ে দেখছিস কি? সব তো খেয়েই ফেললেন। তোকেও ঠিক এভাবেই খাবো। খুব বাজে কথা। বাজে কাজ আগামীকাল থেকে শুরু করা যাক। লোকটার এক্সপ্রেশন, কথার ভাবভঙ্গিও কিছুই বুঝে না। হাতে একটি শপিং ব্যাগ ধরিয়ে দেয়। আগামীকাল খুব ভোরে নিখিলদের বাড়ি চলে আসবি। লং ড্রাইভে যাব। আর হ্যাঁ, শপিং ব্যাগটা বাড়ি গিয়ে খুলে নিস। এরপরও ওর গাল দুটি টেনে লম্বা চুম্বন কর। ললাটে অবহেলিত 2 গুছি চুল ছড়িয়ে দিয়ে বলেন, কলিজা যা এখন। ঠিক আছে। শোন, মিস ইউ। লজ্জা পেল খানিকটা। ও তড়িঘড়ি যেতে লাগলো। লোকটা ওর পথ আটকে দাঁড়ায়। সামান্য পরিমাণ মুখের উপর ঝুঁকে বসে। উৎকর্ণের নিকট পুরুষালী অধর দুটি নিয়ে ফিসফিস করে বলল, রাতে ফোন করব, জেগে থাকিস। পাখি শরীর উত্তপ্ত আগুন হয়ে উঠল। হাঁপড়ের মতন কতক্ষণ হাঁপায়। এরপরে আর পিছু ফিরে তাকায় না। শপিং ব্যাগ শক্ত হাতে চেপে ধরে ক্লাব থেকে বেরিয়ে যায়। রাতে পাখি শুয়ে এসে বই পড়ছিল বলে ভুল হবে, পড়ার অভিনয় করছিল। কিন্তু মন কিছুতেই বইয়ে রাখা যাচ্ছিল না। সে বারংবার অন্যমনস্ক হয়ে পড়ছিল। সে চুরি হয়ে গিয়েছে লম্বাটে এক পুরুষের কাছে। বলিষ্ঠদের অধিকারিণী লোকটা বলেছিল রাতে ফোন করবে। এখনো কি রাত হয়নি? প্রায় 9টা বাজতে চল। তবু ওনার ফোন করার নামগন্ধ নেই। বড্ড অভিমান হলো, মনোক্ষুণ্ণ লাগলো। অন্তঃকরণে মনোক্ষোভ জাগলো বটে। বালিশে মুখ গুছে কিশোরী সেকেন্ডের পর সেকেন্ড ওনার একটা মিসড কলের আশা পথ চেয়ে রইল। এত উদ্বেগ উৎকণ্ঠা আগে ওর মধ্যে ছিল না। ইদানিং এসব দেখা যায়। কিশোরী যেন নাওয়া খাওয়া ভুলেই অপেক্ষায় প্রহর গুনছে, কখন শেষ হবে তার অপেক্ষাকৃতের অবসান। তবু লোকটা ফোন করলো না। দুপুরে যখন খাবার খেতে বসলো, ভেতরে থাকা উত্তেজনা, উদ্রতা, ব্যাকুলতা বাড়িয়ে তুলো ওকে। খেতে পারলো না অব্দি। বারংবার লোকটার কথা বলার ধরন, ওকে স্পর্শ করা দৃশ্যগুলি চোখের সামনে ভেসে ওঠে। তখন আর খেতে ইচ্ছে জাগে না। ভাত নাড়াচাড়া করে গলা দিয়ে নামে না। পানি ঢেলে তখন উঠে পড়ে। লোকটার সঙ্গে দেখা হওয়ার মুহূর্তগুলি বারংবার মনে পড়ে যায়। তখন সেও অন্যমনস্ক হয়, পুরোপুরি ভাবে লোকটাতে মজে থাকে। রাত 10টা পর্যন্ত অপেক্ষা করার পর লোকটা ফোন করলো না। পাখির ভীষণ কষ্ট লাগলো, মন খারাপ হলো। ভাবলো লোকটা হয়তো ভুলে গেছে। ঘড়ির কাঁটা তখন রাত 11টার ঘরে ছিল। রাত যখন গভীর হতে লাগলো, ওর চিন্তাধারা ততই বাড়তে লাগলো। অবহেলায় বালিশে চুলগুলি রেখে ও গভীর ভাবনা নিমজ্জিত হলো। হুট করে তখন স্বাধীন ঘরে ঢুকে পড়ে। পাখি তড়িঘড়ি করে বুকে ওড়না জড়ায়, কঠিন চোখে তাকায়, চটপটে গলায় সুধ হয়। তোকে কতবার বলেছি রুমে ঢোকার আগে নক করে ঢুকবি। ফাজিল, কথা শোনে না। ফের এমন করলে কান সব ফাটিয়ে ফেলবো। কানসা পরে ফাটাস, আগে ফোন ধর। ফোন ধরবো মানে? ভিডিও কলে নাও ভাই আছে। তার মানে এতক্ষণও যা বললো লোকটা সব শুনেছে। হায় সর্বনাশ! হাত বাড়িয়ে ফোনটা নেয়। স্বাধীন বেরিয়ে যায়। পাখির দরজায় খিল দিয়ে ফ্যান ফুল ভলিউমে বাড়িয়ে দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমার হবু বিবি জান। পাখি লজ্জা লাল হয়ে আসে। নফ ওর লজ্জা মাখা মুখটা দেখে অধর পিছিয়ে হা করে হেসে দেয়। সেই হাসি কিশোরী বুকে ছালাত করে নৃত্যের গতিপন্থী বাড়িয়ে দেয়। উনি ওর লজ্জা বাড়িয়ে দিতে ফের ঠোঁটকাটা স্বভাবে বললেন, আরে এখনই এত লজ্জা পাচ্ছেন কেন? আর একটা রাত অপেক্ষা করুন, আপনার লজ্জারা তখন আমার কাছে এসে আত্মসমর্পণ করবে। পাখি ওনার কথার আগাগোড়া কিছুই বুঝলো না। আর একটা রাত মানে? তবু মুখ ফুটে কিছু জিজ্ঞেস শুদ্ধি করলো না। মধ্যরাত অবধি ওদের কথোপকথন চলল। রাত গভীর হতেই পাখি ফোন ওভাবে রেখে ঘুমিয়ে পড়েছিল। ভোর 5টার দিকে ওর ঘুম ভাঙলো। হাতের মোবাইল হাতে খুঁজলো। আধ খোলা চোখে মোবাইল স্ক্রিনে দেখে এখনো লোকটা লাইনে। ও এক প্রকার লাফিয়ে উঠে রাতে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিল। অথচ আস্ত একটা রাত্রি উনি নিদ্রাবিহীন ছিল। ওর বড্ড অনুশোচনা বোধ জাগে। লোকটা ওর দিকে তাকিয়ে মুচকি হাসলা। গুড মর্নিং সুইটহার্ট। পাখি চোখ ডোলে অবাক নেত্রে কতক্ষণ ফ্যাল করে চেয়ে থাকে। তারপর ঝটপট বলে, মা, আপনি সারা রাত ঘুমাননি? বউ যদি পরের বাড়ি থাকে আমার ঘুম আসে কলিজা। জলদি চলে আসুন, আমি অপেক্ষা করছি। ভুলে গেছেন?
আজ আমরা লং ড্রাইভে যাব। পাখি মাথা হাতে অগোছালো চুলগুলো হাত খোপা করতে উঠে পড়ে লাগে। নভের নিকট বিষয়টি অত্যন্ত ভালো লাগলো। চুলগুলি খোপার কাজ সম্পূর্ণ করে ও বলে, এত সকালে বের হব? তাছাড়া আম্মাকে কি বলবো? এত চিন্তা করছিস কেন? আমি এখনো বেঁচে আছি, মরিনি। আমি বেঁচে থাকতে তোর কোনো চিন্তা করতে হবে না। শুধু যা বলবো তুই চুপচাপ শুনবি, করবি। বাকিটা আমার হাতে ছেড়ে দে। এখন ঝটপট গতকাল যে শপিং ব্যাগটি দিয়েছিলাম ওটা নিয়ে রাস্তার মাথায় চলে আয়। আপনি এই ভোরে রাস্তার মাথায় কি করছেন? হাওয়া খাচ্ছি, হাওয়া। আমার শ্বশুর বাড়ির হাওয়া নাকি অনেক মিষ্টি, টেস্ট ভালো, বুঝলি? তার মানে আপনি সারা রাত ওখানেই ছিলেন? জি আমার বিবিজান, জলদি চলে আয়। পাগল আপনি। শুধু তোর জন্য। জলদি আয়, কতক্ষণ দেখি না। মাত্রই তো মোবাইলে দেখলেন। তাতে কি মন ভরে? আচ্ছা। আরে পাখি হাত মুখ দিয়ে রাস্তার মাথায় চলে এলো। ধুধু কুয়াশা পড়েছে। সেই কুয়াশা আড়াল চিরে লোকটা বেরিয়ে আসে, পাখির দিকে এক হাত বাড়িয়ে দেয়, কোমল হাতটা শক্ত করে চেপে ধরে গভীর চুম্বন করে। এরপরে ওরা নিখিলদের বাড়িতে যায়। ওইখানে বসে পাখি শাড়ি পরে নেয়। যদিও কুচিগুলো ঠিক করতে বেশ বেগ পেতে হয়েছে, তবে নওয়াফ ওকে সাহায্য করেছিল। বাড়িতে ইচ্ছে মুস্কান, কেউ নেই। নিখিল মুরগির মতন বসে বসে ঝিমাচ্ছে। হামি দিতে দিতে বলে, তোদেরই দিনকাল ভাই। গতকাল শুরু হলো, আজই লং ড্রাইভে যাচ্ছিস। আমাকে দেখ, লং ড্রাইভ কেন, একটা চুমু আজ পর্যন্ত খেতে পারিনি। এবার ভাব জীবন যুদ্ধে আমি কতটা পিছিয়ে আছি। তুই পারবিও না, কারণ তুই একটা হিজড়া। মান ইজ্জত খাস না ভাই, আমি পুরোপুরি মানুষ। তাছাড়া পাখি শুনছে। শুনুক, ওর বোনকে কার সঙ্গে বিয়ে দিচ্ছে ওর জানা উচিত। পাখি রুমে বসে বসে ওদের কথা শুনে মিটিমিটি হাসে, চোখে একটু কাজল লাগিয়ে নেয়, খোপাটায় গাজরা দিয়ে বেরিয়ে আসে। নফ অধীর আগ্রহে প্রেয়সীর জন্য প্রহর গুনছে। বারংবার অস্থির চিত্তে ঘড়ি দেখে, পরপর প্রশস্ত চড়াব ফুলিয়ে বিরক্ত সূচক দম ছাড়ে। মাথায় হেলমেট, মুখের সামনে আয়নায় ওঠানো। অবশেষে পাখি বেরিয়ে আসে। নফ নিদারুণ চোখে কিশোরীর পূর্ণ দৃষ্টি মেলে একবার দেখে। দু চোখে তার মুগ্ধতার ভিড় ঘিরে। শাড়িতে এত সুন্দর লাগে নারীকে। স্যালুট সেই মানবকে যে প্রথম সারি আবিষ্কার করেছিল। নয়তো এই দৃশ্য, সুন্দর দৃশ্য কখনো দেখাই হতো না। ওর বুকের ব্যথা তো যন্ত্রণা ফের পারে, নজর ঘুরায় না, মাথা চুলকে আর চোখে হেসে নিজেকে নিজেই শুধু উফ, কন্ট্রোল কন্ট্রোল। মেয়েটাকে এখন বড্ড বড় বড় লাগছে। পাখি বাইকে উঠে বসল। নফ নিখিলকে বলে, আসি। বেস্ট অফ লাক ব্রো। টুডে মাই কিস ডে ব্রো। নিখিল থম মেরে বসে রইল। বিয়ের আগেই এই শালা কিসডে ফিসডে শুরু করে দিয়েছে। বিয়ের পরে কি যে শুরু করবে আল্লাহ জানে। একটু নিজেকে কন্ট্রোল করিস ভাই, বাচ্চা কাচ্চা নিয়ে লং ড্রাইভে যাচ্ছিস। পাখিকে নওয়াফ হেলমেট পরতে সাহায্য করে। নিখিলের কথার পরিপ্রেক্ষিতে বলে, নিজের চরকায় তেল দে। আর হ্যাঁ, বাচ্চার অনেক কিছু শিখার আছে, বোঝার আছে, বুঝলি? আজ হাতে কলমে উদাহরণস্বরূপ শিখাবো। মাস্টার হিসেবে আমি দায়িত্বের কোনো অবহেলা করব না, এতটুকু অন্তত নিশ্চিন্তে থাকতে পারিস। এরপরে পাখিকে হেলমেট পরিয়ে নওয়াফ বাইকে স্টার্ট দেয়। চলতি পথে শুধু হয়, অমন দূরে দূরে বসে আছিস কেন? আমার কাছাকাছি বস। পাখি শুনলো ওনার কাছাকাছি বসল। জান, একটু জড়িয়ে ধর না, এমন আনরোমান্টিক কেন তুই? পাখি চুপচাপ ওনার কথা মতো শুনে দুহাত বাড়িয়ে জাপড়ে ধরে পুরুষ হলে পিঠ জড়িয়ে ধরল। পিঠের উপর মাথা রাখলো। কড়া পারফিউমের ঘ্রাণ ও নাকের ভেতর হু করে ঢুকে পড়ে। তাতে নিজেকে মাতাল মাতাল মনে হয়। নাক টেনে শুষে নেয় অমন সুন্দরময় ঘ্রাণটি। ওর খুব ভালো লাগলো। কলিজা একটু শক্ত করে চেপে ধর না। পাখি হেসে ফেলে সত্যি সত্যি শক্ত করে চেপে ধরল। নব বাইক চালু অবস্থায় দু হাত উঁচু করে তুলে চিৎকার করে ওঠে, ইস কি ফিলিংস রে পাখি, বুঝতে পারবো না। আই লাভ ইউ পাখি, আই লাভ ইউ। করছেন কি? হাত নিচে নামান, অ্যাক্সিডেন্ট হবে তো। আমার সঙ্গে মরতে পারবি না? এসব কি করছেন? তুই এখন আমাকে ভালোবাসতে পারলি না, সমস্যা নেই, বিয়ের পর না হয় বাসবি। কথাটি বলার সময় ওনার কণ্ঠে আক্ষেপ ছড়ে পড়েছিল। মনের কোনো এক কোণে মন খারাপের ঘন্টা বেজেছিল। আকস্মিক বাইকের গতি বেড়ে গেল। পাখি আটকে উঠল। ওনার শার্ট খামচে ধরে বিড়বিড় করে, আস্তে চালান। শক্ত করে চেপে ধর, না হয় পরে বসবি। আর কোনো কথা বলেনি। বাইকের গতি পন্থী কমাননি। ফেরি পেরিয়ে
সকাল 9টার সময় ওরা বরিশালের উজিরপুর শাপলা বিল সাতলায় এসে উপস্থিত হয়। এইখানে সকাল সকাল লোকারণ্য, অসংখ্য ভিড়। পাখির কোমর চেপে ধরে, প্রচন্ড ব্যথা করছে। রাস্তার যে বেহাল দশা, বাপরে, কোমর টিকে আছে এটাই অনেক। এছাড়া বর্তমানে যা অবস্থা ছিল তাতে কোনো গর্ভবতী মহিলা তার নির্ঘাত তার ডেলিভারি পেইন উঠে যেত। কিরে নামছিস না কেন? ওনার থমকে পাখি উঠে নামল, কোমর ধরে নড়াচড়া করলো। মাগো মা, কোমরে নাট বল্টু যা ছিল ভাঙাচোরা রাস্তায় তা যেন প্রায় ঢিলেঢালা হবার জোগাড়। কিছুক্ষণ পর রমিজকে দেখা গেল, ওদের দিকে এগিয়ে আসলো, হাত উঠিয়ে কপালদয় সালাম ঠুকলো। আসসালামু আলাইকুম ভাই, ভাবি কেমন আছে? জি ভালো। প্রত্যুত্তর বলা হয়নি আপনি কেমন আছেন ভাইয়া। রমিজ নওয়াফের দিকে দুটো টিকিট এগিয়ে দিল। নিন, টিকিটটা কাটা শেষ। এবার তুই যেতে পারিস। জি ভাই, আশপাশ আসি, প্রয়োজন হলে ফোন করবেন। ঠিক আছে। নওয়াফ পাখির হাতের কবজি ধরে হাঁটা হলো। পাখি সুত হয়। উনি কখন এসেছেন? ভোর রাত 3টে। পাখি অবাকতার চোখ বড় বড় করে পলক ফেলে বিস্ময় অক্ষিকুট ছানাপনা। অত রাতে উনি আসলেন কেন? এখানে ভিড় দেখেছিস? টিকিট পেতে লম্বা সিরিয়াল ধরতে হয়। আমরা যে টাইমে এসেছি তখন টিকিট পেতে হলে রৌদ্রের মধ্যে দীর্ঘ 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। এত সুন্দর মুহূর্তে সময় অপচয় করা আমার মোটেও পছন্দ নয়। তার জন্য ওকে ভোর রাত্রে পাঠিয়ে দিয়েছি যাতে সকাল সকাল টিকিট কাটতে পারে। অত রাতে ফেরি পেল কি করে? ট্রলার ছিল। এখন আবার বলিস না ট্রলার পেল কোথায়। পাখি কিঞ্চিত লজ্জা পেল। ওরা একটি নৌকা শাপলা বিল ভ্রমণের জন্য বুক করেছিল, সেটাই দুজনই উঠে বসে। দুপ্রান্তে নব বইটা ধরে পানির মধ্যে এগিয়ে চলে। মাথার ওপরে খোলা আকাশ, চারপাশে যত দূর দৃষ্টি যায় লাল শাপলা লতায় ভরপুর। ইতিমধ্যে পাখি তার নগ্ন পা দুটি পানির মধ্যে ডুবিয়ে দিয়েছে। ঠান্ডা পানি পায়ে লাগতে পাখি চোখ খিচে বন্ধ করে নিল। 2 চোখ বন্ধ করে খোলা আকাশের সঙ্গে সঙ্গে শাপলা বিলের মুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে লাগলো। পরপর কয়েকটি শাপলা ফুল ছিঁড়ে হাতেই তুলে নেয়। নওয়াব শাপলা ফুল সহ লতা পেঁচিয়ে একটি গাজরা বানিয়ে পাখির মাথায় মুকুটের মতো পরিয়ে দেয়। পাখি বিনিময়ে মুচকি হাসে, যেটা শতনু পুরুষটির নিকট পৃথিবীর শ্রেষ্ঠ হাসি হিসেবে আখ্যায়িত হয়। প্রেমিকার হাসি একজন প্রেমিক পুরুষের বুকে কতটা উত্তাল সমুদ্র ঝড় বহায়, সেটা যদি কোনো প্রেমিকা জানতো। হাসি থামিয়ে প্রেমিককে 2 হাতে আলিঙ্গন করে নিত। পাখির ঠিক পেছন বরাবর গিয়ে উনি বসলেন। মাথার উপর বরাবর একটি ড্রোন ক্যামেরা ওদের পিছু পিছু আসছিল। অনেকক্ষণ যাবৎ পাখি লক্ষ্য করেছিল বিষয়টি। সুযোগ বুঝে সে নওয়াবকে বলল, দেখুন, কেউ যেন আমাদের ফলো করছে। মাথার ওপরে তাকান, দেখুন ওটা কি। নওয়াব ওর সুগঠিত কোমর টেনে পৌরুষালী শরীরের সঙ্গে মিশিয়ে নেয়। কানের লতিতে চুল গুজে দিয়ে গালে আলতো করে কামড় বসায়। এরপর নিদারুণ চোখ দুটো নাচিয়ে বলে, ওইটা আমাদের ক্যামেরা, ড্রোন ক্যামেরা। ভিডিও হচ্ছে। আমি চাই আমার জীবনের ছোট ছোট মুহূর্তগুলি মুঠো বন্দি করে ধরে রাখতে। পাখি এতক্ষণে স্বস্তির দম ছাড়লো। শাপলা বিল ভ্রমণ শেষ করে ওরা বেরিয়ে আসে। এরপরে উনি পাখিকে দোলনায় চড়ান। সেখানে 100 টাকা দিয়ে দোলনায় বসতে হয়। রমিজ আগে থেকেই টাকা দিয়ে রেখেছিল বিদায় পাখি আগে সিট পেয়েছে, নয়তো লম্বা সিরিয়াল পেরিয়ে যেতে বহুত সময় লাগতো। মোটামুটি শাপলা বিল ভ্রমণ শেষে ওরা হাইওয়ের পাশে একটি রেস্টুরেন্টে ঢুকে ওইখানে নাস্তা শেষ করে বেরিয়ে পড়ে। এরই মধ্যে নওয়াফের কল আসে। কিছুক্ষণ পর উনি হাইওয়ের পাশে গাড়ি পার্ক করেন। এখানে একটি ফুলের দোকান আছে, তার সামনেই ওরা দাঁড়ানো। লোকটা কারোর সঙ্গে ফোনে কথা বলছে। পাখি চুপচাপ দাঁত দিয়ে নখ কাটে আর ক্ষণে ক্ষণে লোকটার চিন্তিত মুখটা পরিলক্ষিত করে। কি বিষয় নিয়ে উনি এত চিন্তা উত্তেজিত ওর জানা নেই, তবুও কেমন যেন উদাস উদাস লাগে। চোখ ভেঙে ভীষণ ঘুম ঘুম পাচ্ছে। 2-1 হামিও দিল হাত উঠিয়ে। নওয়াফ আর্যকে দেখে ফের ফোন ঘাটতে ব্যস্ত হয়। কিসের এত অপেক্ষা পাখি বুঝলো না। আর কিছুক্ষণ থাকলে নির্ঘাত রাস্তাতে ঘুমিয়ে পড়বে। কিছুক্ষণ পর একটি অটো এসে থামলো। অটো থেকে যাকে বেরিয়ে আসতে দেখলো তা দেখে পাখির দম বন্ধ হওয়ার জোগাড়। তড়িঘড়ি সে নওয়াফের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। সেটা দেখে নওয়াফ আর্যকে হাসল। নওয়াফ এগিয়ে গিয়ে লোকটার সঙ্গে হ্যান্ডশেক করল। সালাম নানাজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি না জামাই। আমার নাতির অবস্থা কি? পাখির কাছামাছি করে ভয়াতুর দৃষ্টি ফেলে গলদেশে সঙ্গে থুতনি লাগিয়ে রাখে। ঘোর অপরাধ বোধে মনটা তলিয়ে
সিকান্দার মির্জা পাখির নিকটে এসে থুতনি জাগিয়ে তোলেন। মুখ এত শুকনো কেন তোর? পাখি কি বলবে খুঁজে পেল না কিছু, তবে একটা বিষয় ক্লিয়ার, ওর নানা জানে এই ব্যাপারটা, কিন্তু উনি এখানে কেন? প্রশ্নটা রয়েই গেল, জিজ্ঞেস করার সাহস অবধি করলো না। সিকান্দার মির্জার সঙ্গে আরো একজন ছিল। মিনিট 2 পর কালো রঙের একটি মাইক্রোবাস শাসা করে ওদের সামনে এসে থামে। সেখান থেকে নওয়াফের ছোট চাচু ইকবাল তালুকদারকে নামতে দেখা গেল। নওয়াফ তার নিকটে এগিয়ে যান। উনি একা আসেননি, সঙ্গে একজন মধ্যবয়সী লোকও আছেন, বয়স কমই হবে, হয়তো 35। নওয়াফ ওর চাচুকে জড়িয়ে ধরে। এসেছো তুমি? কি ভেবেছিলে আসবো না? আমি তোমার মতো মোটেও ফাঁকিবাজ নই। একটু ভয় হয়েছিল। দূর বেটা, তোর সাহসী মনে করেছি। দূর বেটা, তোকে সাহসী মনে করে ভুল করেছি। নওয়াফ খানিকটা হাসলো, পাখিকে হাতের ইশারায় দেখালো। কেমন?